এই যে রিজিড বাউন্ডারি, এই বাউন্ডারি এই এনইপি ভেঙে দিচ্ছে। কোনো ফিজিক্সের ছেলে তার যদি ইতিহাস পড়তে ইন্টারেস্ট থাকে সে ইতিহাস নিতে পারে। আচ্ছা, এটাকে আমরা বলছি ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, আমরা ক্লাস 8 থেকে এই হ্যান্ড অন এক্সপিরিয়েন্স গুলো আমরা আনছি। মোস্ট ইম্পর্টেন্টলি মাতৃভাষায় শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। ভারত স্বাধীন হওয়ার পর কোনো পলিটিক্যাল ব্যক্তি যার ছবি বাঙালি অন্য রাজ্যে থাকে সেটা একমাত্র বিজেপির অফিসে থাকে। আপনি গুজরাটের বিজেপি অফিসে গিয়ে দেখবেন একজন বাঙালির ছবি আছে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনি রাজস্থানের বিজেপি অফিসে গিয়ে দেখবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি আছে। ভারতবর্ষের একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে আমি জিজ্ঞাসা করব যে এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে গোটা দেশে আপনার কি মনে হয় যে এনইপি এসছে, আপনার অনেকগুলো স্পিচ দেখেছি, আমাদের কোন দিকে যাওয়া উচিত? কারণ সেটাই তো ভবিষ্যতের তৈরি করছে। দেখুন, এই যে এনইপির কথা বললেন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা না খুব বড় একটা জিনিস। আপনি যদি পুরোটার মধ্যে দিয়ে দেখেন অনেকগুলো পৃষ্ঠা আছে তাতে, এবং এই পুরো বিষয়টি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে একটা ট্রান্সফর্ম করবে আমাদের বিশ্বাস। তাতে হয়তো ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিছু ধরা পড়তে পারে, এখানে অমুক জিনিস দরকার, ওখানে অমুক জিনিস দরকার, তো স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে হবে। এতে আমাদের শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তনগুলো হচ্ছে আমি এক্সাম্পল দেব। আমাদের সময় আমি সায়েন্স পড়েছি এইচএসে, তো আমার ইতিহাস পড়ার কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, সায়েন্স পড়লে পরে তো যা কম্বিনেশন অফ সাবজেক্ট। এই যে রিজিড বাউন্ডারি, এই বাউন্ডারি এই এনইপি ভেঙে দিচ্ছে। কোনো ফিজিক্সের ছেলে তার যদি ইতিহাস পড়তে ইন্টারেস্ট থাকে সে ইতিহাস নিতে পারে। আচ্ছা, এটাকে আমরা বলছি ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, হ্যাঁ, বা স্থিতিস্থাপকতা, যে নামেই ডাকুন না কেন। আমাদের শিক্ষাক্ষেত্রে আছে ল্যাটারাল এন্ট্রি এক্সিট অপশন। আপনি 4 বছরের গ্র্যাজুয়েশনে ভর্তি হলেন, আপনি 2 বছর করার পর আর পারলেন না। আমার মায়ের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সব জায়গায় এটা উদাহরণস্বরূপ দিই। আমার মা যখন, তখন তো মানুষ সংগ্রাম করছে কিভাবে দাঁড়াতে হবে, ঠিক অনেকটা ঋত্বিক ঘটকের সিনেমার মতো। আমার মায়ের বাবা এখানে থাকতেন না, মায়ের মা 2 বোনকে নিয়ে কষ্ট সংগ্রাম চলছে। কলেজে ভর্তি হলো, কলেজে ভর্তি হওয়ার পর 2 বছর করে চলে গেলেন বেসিক ট্রেনিং করতে। তখন বেসিক ট্রেনিং বলা হতো, এখন যেটাকে ডিএলএড বলে আর কি। নদিয়াতে চলে গেছিলেন, ধর্মদার কাছে, ধর্মদা মোড়াগাছা বলে আছে সেখানে। তো কারণ কি চাকরি দরকার। তো আমার মায়ের ওই যে 2 বছরের পরিশ্রম, কলেজে আমার মায়ের ইকোনমিক্স সাবজেক্ট ছিল, তো তার যে তখনকার দিনে ইকোনমিক্স সাবজেক্ট আর কম্বিনেশন ছিল, তখন তো অনার্স ছিল না, ওই কি 3-4টে সাবজেক্ট মনে হয় পড়তে হতো, আমারও এক্স্যাক্ট এখন জানা নেই। তো তার ওই ডিগ্রিটা, মানে পড়াশোনাটা কোনো কাজে লাগেনি, কোনো ডিগ্রি নেই, সে সারা জীবন না গ্র্যাজুয়েট না ডিপ্লোমা কিছু থেকে গেল। এখন আপনি 2 বছর পার করলে আপনি তার জন্য সার্টিফিকেট পাবেন, ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন, এই যে বিভিন্ন কোনো ক্ষেত্রে সার্টিফিকেট কোর্স হবে আপনার, আর 4 বছর কমপ্লিট করলে আপনি সেখান থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, অর্থাৎ ল্যাটারাল এন্ট্রি এক্সিট। আপনি 2 বছর কমপ্লিট করে চলে গেলেন, জবে চলে গেলেন, বা আপনার পারিবারিক স্থিতি খারাপ হয়ে গেল, আপনি 5 বছর পর ফিরে এলেন, আমি বাকিটা কমপ্লিট করতে চাই, তো আপনার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট হবে। আপনি একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট মানে ঠিক যেরকম যে আমাদের আধার কার্ড আছে, ওরকম প্রত্যেকটি ছাত্র যখন শিক্ষা ব্যবস্থায় ঢুকবে তাদের একটা ইউনিক নাম্বার বা ইউনিক আইডি হয়ে যাবে। সে সারা জীবনে যে যে শিক্ষার স্তরে যাবে তার ক্রেডিটগুলো ওখানে অ্যাড হতে থাকবে। বারবার সার্টিফিকেট দেখার দরকার নেই। আপনি জব গিভার, আপনি কোথাও বসে আছেন, সাপোজ কোনো একজন ইন্টারভিউতে এলো, তার ওই ইউনিক আইডি বললো, আপনি কম্পিউটারে মারলেন, তার পুরো ডেটা আপনার কাছে চলে আসবে, যে সে কোন ক্রেডিট পেয়েছে, কোন ক্রেডিট তার সাথে হয়েছে। এবং এই যে একাডেমিক ট্রান্সফার হওয়ার, ব্যাংক অফ ক্রেডিট হওয়ার জন্য যেটা সুবিধে, আপনি আপনার ক্রেডিটকে ট্রান্সফার করতে পারেন, মানে 5 বছর পর ফিরে আসবেন, তখন আপনার লাগবে তো আপনি কতগুলো ক্রেডিট করেছিলেন। আগে হয়তো ধরুন সাপোজ 5টা ক্রেডিট করে গেছিলেন, এখন আপনি আরও 12টা ক্রেডিট করবেন। ইটস লাইক এ ক্রেডিট স্কোর। হ্যাঁ, ক্রেডিট স্কোর। এই যে ফ্লেক্সিবিলিটি আনছি আমরা, তার সাথে নতুন যে টেকনোলজি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোকে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকানো, শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, আমরা ক্লাস 8 থেকে এই হ্যান্ড অন এক্সপিরিয়েন্সগুলো আমরা আনছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি মাতৃভাষায় শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। ক্লাস 5 পর্যন্ত, প্রেফারেবলি ক্লাস 8 পর্যন্ত, the mode of instruction always should be
মাদার টাং। স্যার এখানে একটা না, আমি মানে রাজনীতিবিদদের সামনে দাঁড়ালে রাজনীতি ছাড়া প্রশ্ন আসে না চাইলেও। আপনি মাদার টাংয়ের কথা বললেন, তো আমি একটা ইন জেনারেল অভিযোগের কথা বলছি, আপনি তার উত্তরটা আপনার ব্যাখ্যাটা দেবেন। সেটা হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে একটা কথা বারবার বলা হয় যে বিজেপি হচ্ছে অবাঙালি এবং হিন্দিভাষীদের পার্টি। তা এইটা নিয়ে আপনি কি মনে করেন? দেখুন, বিজেপি সম্পর্কে এই কথাটা বিরোধীরা বলবে, স্বাভাবিক, এটা তাদের স্যুট করে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে বিজেপির প্রতিষ্ঠাতাকে, বিজেপির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার বাড়ি কোথায় ছিল? তার বাড়ি কলকাতাতে ছিল, এই বাংলায় ছিল। তিনি কলকাতা তার কর্মক্ষেত্র, কর্মভূমি। তো স্বাভাবিকভাবে যে পার্টির প্রতিষ্ঠাতা, কারণ জনসংঘের প্রতিষ্ঠাতা উনি, সেটাকে আমরা কন্টিনিউশন হিসেবে পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি 1980 সালে তৈরি হয়। তো নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, এরা বাদ দিয়ে, এরা তো গোটা ভারতবর্ষের জন্য পূজ্য মানুষ, তাদের ছবি ভারতবর্ষের সব জায়গায় থাকে। কিন্তু কোনো ভারত স্বাধীন হওয়ার পর কোনো পলিটিক্যাল ব্যক্তি যার ছবি বাঙালি অন্য রাজ্যে থাকে, সেটা একমাত্র বিজেপির অফিসে থাকে। আপনি গুজরাটের বিজেপি অফিসে গিয়ে দেখবেন একজন বাঙালির ছবি আছে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনি রাজস্থানের বিজেপি অফিসে গিয়ে দেখবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি আছে। আপনি মুম্বাইয়ে মারাঠিদের মধ্যে গিয়ে দেখবেন তারা মারাঠি ভাষায় কথা বলছে, কিন্তু তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এর থেকে বড় বাঙালি কে হতে পারে? বাঙালিকে বেশ কয়েকটা জায়গায় ওই বললেন ট্যাবু হয়ে গেছে, রাম বহিরাগত। জিজাজ আমার ঘরের ছেলে, আপনি জিজাজের জন্য বড়দিনে গিয়ে পার্ক স্ট্রিটে পার্টি করুন, কেউ মানা করেনি। রাম বহিরাগত কিভাবে হয়? মার্কসিজম কিভাবে বাঙালির হতে পারে? মার্কস কবে বাংলায় এসেছিল? মার্কসের ভারতবর্ষ সম্পর্কে ধারণা কি? মার্কস কি বলে গেছেন? ভারতবর্ষ সম্পর্কে খুব ভালো কথা কি মার্কসের বলা আছে কি কোনো সময়? পড়া উচিত তো, বাঙালির জানা উচিত। তো এই যে একটা কিছু আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, বললেন ঠিক, ব্যবসা একটা স্ল্যাংয়ে পরিণত হয়েছে। সেই জন্য এরকম জায়গাগুলো থেকে বাঙালিকে বেরিয়ে আসতে হবে, নাহলে বাঙালি এখন একটা ভুলভুলাইয়ার মধ্যে ঢুকে গেছে, ল্যাভারিন্থের মধ্যে ঢুকে গেছে, ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। আমরা পাচ্ছি না, কিন্তু শান্তিতে নেই বাঙালির জব নেই, মান সম্মানটা চলে গেছে এই বিভিন্ন ঘটনা হওয়ার ফলে, রেপ, আরজি কর। বাঙালি যে মাথা উঁচু করে গোটা বিশ্বের সামনে দাঁড়াতেন, সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এবং তার কারণ হচ্ছে এই ধরনের ভুল ভাল তথ্য এবং সেটাকে আঁকড়ে ধরে বসে থাকা। সুকান্ত মজুমদার বাঙালি নয়, দিলীপ ঘোষ বাঙালি নয়, না শুভেন্দু অধিকারী বাঙালি নয়। আমরা সর্বভারতীয় পার্টি। তো সর্বভারতীয় পার্টির সবই সর্বভারতীয় প্রেসিডেন্ট হবে। হ্যাঁ, ভবিষ্যতে বাঙালি প্রেসিডেন্টও হতে পারে কোন, তার জন্য আমাদের যোগ্য হতে হবে। আজকে একজন বাঙালিকেই তো কেন্দ্রমন্ত্রী করেছে রে ভাই। আমাকেই সুযোগ দেওয়া হয়েছে প্রেসিডেন্টের সাথে অন্য বিদেশে যাওয়ার জন্য। দ্রৌপদী মুর্মু মাননীয় প্রেসিডেন্ট আমাদের ভারতবর্ষে, তার সাথে আমি বিদেশে ডেলিগেশনে গেছি। তো নরেন্দ্র মোদী সিলেক্ট করছেন, তো বাঙালি হিসেবেই তো আমাকে সিলেক্ট করছেন। তো আগামী দিনেও আমার বিশ্বাস বাঙালির প্রেজেন্স সর্বভারতীয় স্তরে যদি বাড়াতে হয়, দেখুন আমি একটা কুয়োর মধ্যে কুপমুণ্ডক হয়ে কতদিন থাকবো? আমাকে তো সর্বভারতীয় স্তরে, নেতাজি সুভাষচন্দ্র বোস তো সর্বভারতীয় নেতা ছিলেন। তিনি তো বাঙালি করে শুধু বাংলায় বসে থাকেননি না, অবভিয়াস। হ্যাঁ, তিনি তো গোটা ভারতবর্ষের নেতা হয়েছেন, আইকন হয়েছেন গোটা ভারতবর্ষের। তো সেই জায়গায় বাঙালিকে পৌঁছতে, বাঙালি বরাবরই তাই, দেশবন্ধু চিত্তরঞ্জন থেকে শুরু করে রাসবিহারী বসু থেকে শুরু করে প্রত্যেকেই গোটা ভারতবর্ষের আইকন হয়েছেন। আমরা যদি ঘিরে বসে থাকি বাংলার বাইরে আমি কিছু বুঝি না, বাংলার বাইরে কিছু জানি না, আমি বাংলা অবশ্যই, বাংলা আমার সবার আগে, কিন্তু তারপরে আমি গোটা ভারতের। একদমই তাই। আর একটা মানে আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি আপনার ব্যস্ত সময়ের জন্য, থ্যাংক ইউ। তবে একটা শেষের দিকের প্রশ্ন রয়েছে, আপনার অবজারভেশনটা জানতে চাইব। সেটা হচ্ছে যে গ্রাউন্ড লেভেলের কথা বলছি, আপনারা আরও ভালো জানেন যে যেখানে মূলত মাইনরিটিদের সংখ্যা বেশি, বা সেন্সার নেই, পডকাস্টে বলাই চলে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা বেশি, সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একটা প্রচার চলে যে একদম একসাথে আমাদের ভোট দেওয়া উচিত, না হলে বিজেপি চলে আসবে। এখন বিজেপির কি ভিউ পয়েন্ট এই আমাদের মাইনরিটিদের নিয়ে বা মুসলিমদের নিয়ে, সেইটা আপনি যদি একটু বলেন। দেখুন, বিজেপি মুসলিমদেরকে এইভাবে বছরের পর বছর, সিপিএমও দেখাতো, এখন
তৃণমূল কংগ্রেস দেখায়। আমার মনে আছে সেই সময় যখন গুজরাট দাঙ্গা হয়েছিল, সেই সময় ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, কুতুবুদ্দিন বা এরকম নাম ছিল তার, ওই গুজরাট দাঙ্গার সময় আনন্দবাজারে বা অন্য পেপারে একটা এইভাবে বিখ্যাত একটি ছবি বেরিয়েছিল, তাকে নিয়ে এসে কলকাতায় বামপন্থীরা সেই সময় নিয়ে এসেছিল, সম্বর্ধনা হ্যান ত্যান। তারপর কিন্তু সেখানে টেকেনি, সে গুজরাটে চলে গেছিলো। গুজরাটে কিন্তু আর দাঙ্গা হয় না, বাংলায় প্রতিনিয়ত দাঙ্গা হচ্ছে। বাংলায় মুর্শিদাবাদ কাণ্ড দেখলাম আমরা, মালদাতে আমরা দেখলাম মোথাবাড়ি কাণ্ড, একের পর এক ঘটনা ঘটছে। এই যে চন্দন দাস আর তার বাবা হরগোবিন্দ দাস পিটিয়ে কুপিয়ে মেরে ফেলা হলো, এবং সেই নৃশংসতা তার ছেলে মেয়ে স্ত্রী মা দেখতে পালিয়ে গেছিল। আমি নিজে 5 ঘন্টা ছিলাম ওই এলাকায় গিয়ে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! কেন হচ্ছে? বিজেপি তো ক্ষমতায় নেই, এখানে তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। কেন তাহলে সেকুলারিজম মেনটেন করা যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আমরা ভুল পথে আছি। ওই বিজেপির জুজু দেখানো হয় মুসলিমদেরকে, আর মুসলিমদেরকে অ্যাপিজমেন্ট করা হয়। মুসলিম সমাজকে কিভাবে অ্যাপিজমেন্টের কথা আপনি বলছেন? না, অ্যাপিজমেন্টকে পলিটিক্সের কথা, তাদেরকে মুয়াজ্জিমকে ভাতা দেয়া হচ্ছে, মৌলানাদেরকে ভাতা দেয়া হচ্ছে। এরা কি করবে? আপনি যারা ভালো পড়াশুনো করবে তাদেরকে ভাতা দিন। যে মুসলিম ছেলেটি বা মেয়েটি জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করেছে বা নিট ক্র্যাক করেছে, অথচ পয়সার অভাবে পড়তে পারছে না, তাদের ব্যবস্থা করুন। স্কুলের শিক্ষকদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, ফেলোশিপ পেতে গেলে, যে মাইনরিটি ফেলোশিপ হয়, তাতে 50% নাম্বার পেতে হয়, বিভিন্ন মার্কস আছে আর কি, জোর করে পাইয়ে দিতে হবে। কেন? সবার জন্য তো নয়, যারা সেই ধরনের ছাত্র যাদের মেধা আছে তাদের জন্য তো এই ব্যবস্থা। এই যে পলিটিক্যাল অ্যাপিজমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী ঈদের নামাজে গিয়ে একরকম কথা বলছেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, এটা অ্যাপিজমেন্ট পলিটিক্স। তার ফলে মুসলিম সমাজ সেই জায়গাতেই আছে যে এটা কংগ্রেস আমলেও ছিল, সিপিএম আমলেও ছিল, সাচার কমিটির রিপোর্টে পরিষ্কার, এখনও বেরোতে পারছে না। আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, সব থেকে বেশি রাজ্যে কোথায় কে ক্ষমতায় আছে? বিজেপি ক্ষমতায় আছে। তো মুসলিম সমাজের কাছে আমি বলবো, লোকের কথায় না শুনে, নিজের মৌলানা মৌলবীদের কথা না শুনে নিজের বুদ্ধিটা ব্যবহার করুন। তো বিজেপির ওই সমস্ত রাজ্যে মুসলিমরা আছে, কই তাদের তো কেউ ধরে কেটে দিচ্ছে না রাস্তার মধ্যে, এটা প্রচার করা হয়, তারা বহাল তবিয়তে আছে। আচ্ছা, ডেটাটা বের করুন তো, যে কংগ্রেস আমলে মুসলিম কেন্দ্রীয় সরকারি চাকরিতে মুসলিমদের পার্সেন্টেজ কী ছিল, আর মোদিজির আমলে কত হয়েছে? বেড়েছে না কমেছে? আচ্ছা, গুজরাটে কতজন পার্সেন্টেজ ওয়াই যদি কম্পেয়ার করি, কতজন মুসলিম কাজ করে? তারা মেধার বেসিসে পাচ্ছে। আমাদের এখানে কি চেষ্টা করছে? ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে দেওয়া। এই যে অ্যাপিজমেন্ট পলিটিক্স বলছেন, অ্যাপিজমেন্ট পলিটিক্সের সব থেকে বড় উদাহরণ হচ্ছে ওবিসি এ নামে মুসলিমদেরকে রিজার্ভেশন পাইয়ে দেওয়া। এটা রিলিজিয়াস রিজার্ভেশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। আমাদের কনস্টিটিউশন যেটাকে অ্যাকসেপ্ট করে না, যেহেতু বারবার বিভিন্ন রাজ্য সরকার, অর্থাৎ যারা তৃণমূলের মতো রাজ্য সরকার, কংগ্রেসের মাইন্ড ওই একই মাইন্ডসেটেরা, যারা মনে করে যে ধর্মীয় সুশ্রুতি দিয়ে, ধর্মীয় করে অ্যাপিজমেন্ট করে ভোটে টেকার সব থেকে সহজ রাস্তা। হ্যাঁ, রাস্তাটা খুব সহজ, কিন্তু ওতে কাজের কাজ কিছু হবে না। কংগ্রেস এত বছর ধরে করে গেছে, মুসলিম সমাজের কোনো উন্নতি হয়নি, আগামী দিনেও হবে না, যদি ওই জায়গা থেকে মুসলিম সমাজ বেরিয়ে আসতে না পারে। মুসলিম সমাজকে ভারতবর্ষের বৃহত্তর সমাজের সাথে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যেতে হবে, এবং ভারতীয় জনতা পার্টি সেটা বোঝানোর চেষ্টা করছে। এই মুহূর্তে বোঝার জায়গায় নেই তারা, আমরা যেটা দেখলাম বোঝার জায়গায় নেই। আমরা আমাদের নীতি আদর্শের কথা বলবো, আমরা আমাদের যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে তাদের কথা বলবো। আমরা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলছি, সেই অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা যে টাকার কথা বলছি, আমাদের নেতৃত্ব বলছেন, সেই টাকা তো শুধু হিন্দুরা পাবে এরকম তো কথা নেই, তারা তো মুসলিমরাও পাবে, মুসলিম মহিলারাও পাবেন, তাতে উন্নত হবে। মোদিজি যে ফ্রিতে 3 মাস সিলিন্ডার দিয়েছিলেন, সেই সিলিন্ডার তো বা 3 মাস 500 টাকা করে দিয়েছিলেন, সে তো হিন্দুকে দেননি, শুধু হিন্দু মুসলিম সবাইকে দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা হিন্দু মুসলিম সবাই পেয়েছে। তো বিজেপির নীতি স্পষ্ট, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস।